তুরাগ ভাই এই সময় কোথায় যায়? কোথায় আবার যাবে? সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তার মিটিং মিছিল করতে যাবে। কেন, তোমার ছেলে মেয়র হবে নাকি? আরে না, এবারের নতুন পদপ্রার্থী কালাম মোল্লার হয়ে জনসমর্থন আদায় করতে যায় আমার পুত্র। কালাম মোল্লার রাইট হ্যান্ড। কি বলো ফুপি, তোমার ছেলে সিঙ্গার থেকে পলিটিশিয়ান হয়ে গেছে? তোমরা কিছু বলনি? ফুপা তো মনে হয় এসব পছন্দ করে না, তাই না? তোর ফুপা, তোর বাবা, কেউ এখন আর ওর সাথে কথা বলে না। আর না ও কারো সাথে কথা বলে। আমার একটা কথাও শোনে না। না আর আমার কোনো কথার জবাব দেয়। চুপচাপ বাসায় আসে আবার বেরিয়ে যায়। তোর ফুপার এই একটা কথাই ও রাখে। সে বলেছিল যত যাই করো না কেন রাতে বাসার বাইরে থাকবে না। তাই যত রাতই হোক না বাসায় ফিরবেই। আচ্ছা ফুপি, হঠাৎ করে গানটা ছেড়ে দিল কেন তুরাগ ভাই? তার তো এত এত ফ্যান ফলোয়ার ছিল। আর আমি যতদূর শুনেছি সিঙ্গার হওয়াটা তার শখ ছিল। আর তোমাদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ করেই এই প্রফেশনে গিয়েছিল। তাহলে নিজের পছন্দের প্রফেশন থেকে কেন সরে আসলো? তরুর এমন প্রশ্নে মুখটা কালো হয়ে গেল নূর নাহারের। তিনি এক প্রকার এড়িয়ে গেলেন প্রশ্নটা। তিনি বললেন, যেটা ওই ভালো জানে। কিন্তু তরুর মনে হলো নূর নাহার ভেতরে ভেতরে কেন অপরাধ ভোগ করছেন, যেটা তিনি প্রকাশ করতে পারছেন না। তাই তরু এই প্রসঙ্গ পাল্টে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা ফুপি, তুরাগ ভাই যে বাসায় কিছু খায় না, এতে তোমার কষ্ট হয় তাই না? তরুর কথা শুনে জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নূর নাহার। কি বলবেন তিনি? কষ্ট তো অবশ্যই। নিজের ছেলের ঘরের মধ্যে থাকে, অথচ তাদের সাথে এক টেবিলে বসে কখনো খাবারও খায় না। তাদের গলা দিয়ে আর কি খাবার নামে? তবুও বেঁচে থাকার তাগিদে খেতে তো হবেই। নূর নাহারের মুখ দেখেই বোঝা যাচ্ছে তার ভীষণ কষ্ট হচ্ছে এসব নিয়ে কথা বলতে। তাই তরু এখন আর কিছু জানতে চায় না। ও প্রথম দিন রাতেই ভেবেছিল এসব নিয়ে আর কথা বলবে না। তবুও কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসেছে। এখন ফুপির মন ঠিক করতে বলে, ফুপি, তোমার তো এখন কোনো কাজ নেই তাই না? না, আপাতত নেই। চলো তাহলে আমরা একটা মুভি দেখি। কি আর করবো, দেখ। আরে তুমিও দেখো, মন ভালো হয়ে যাবে। টিভিটা অন করে দিয়ে আসে তরু। তরু বসেছে তো ফুপির সাথে মুভি দেখতে, কিন্তু মনে পড়ে রয়েছে অন্য জায়গায়। মনে মনে অনেক কিছু ভেবে ফেলছে তরু। সে ঠিক করে নিয়েছে যেভাবেই হোক তুরাগ ভাইয়ের সাথে কি হয়েছিল সেটা জানবে। তারপর দেখতে হবে তিনি বাসায় কেন খায় না। তরু ঠিক করে ফেলেছে যে তুরাগ ভাইকে আবার আগের মতো করে তুলবে। কেননা তার জন্য ফুপিও কষ্ট পাচ্ছে। আর ফুপির কষ্ট তরু সহ্য হচ্ছে না। আসার পর থেকে কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে আছে তুরাগ। বিষয়টা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে প্রান্ত। অনেকক্ষণ যাবতই প্রান্ত ভাবছে কথা বলবে তুরাগের সাথে, কিন্তু সেই ফুসরতার কোথায়। আসার পর থেকেই এই কাজ সেই কাজ একটার পর একটা লেগেই আছে। আজ আবার কালাম মোল্লা মিটিংয়ে ডেকেছিলেন সামনের নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য। সেটা গুছাতে গুছাতে প্রান্ত এক প্রকার হাঁপিয়ে গেছে। আজ তুরাগটাও কেমন দম মেরে বসে আছে। তার কাজও আজ প্রান্তকেই করতে হচ্ছে। কালাম ভাই যদি কিছু উল্টোপাল্টা দেখে তাহলে এসে প্রান্তর উপরে চেঁচাবে, কারণ সে তুরাগকে কিছু বলে না। তুরাগ যা জিদ্দি, কিছু বললে না আবার এখানেও আসা বন্ধ করে দেয়। কিন্তু কালাম ভাই তুরাগের মতো একটা মানুষ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। তাই যত ঝড়ঝাপটা প্রান্তকে সহ্য করতে হবে। কালাম ভাই চলে গেছে বেশ কিছুক্ষণ হলো। তুরাগে কর্নারে একটা চেয়ার পেতে বসে আছে আর গভীর চিন্তায় মগ্ন সে। কি যে ভাবছে তা এই মুহূর্তে বোঝা মুশকিল। প্রান্ত এদিকে মোটামুটি ভাব সামলে নিল। তার সাথেই ছিল রাহাত। রাহাতকে বলল সবার জন্য নিচ থেকে চা নিয়ে আসতে। প্রান্তের বলতে দেরি, কিন্তু রাহাতের স্যুট লাগতে দেরি হয়নি। সে যেন এটার জন্যই অপেক্ষা করতেছিল। যেভাবে দৌড়ে গিয়েছিল আবার সেভাবে চায়ের ফ্লাক্স হাতে দৌড়ে আসলো রাহাত। প্রান্ত ভুরু কুঁচকে একবার রাহাতের দিকে তাকালো। কিরে, মাত্র না গেলি চা আনতে, এর মধ্যে আসলি কিভাবে? আসলে আগে ফোন দিছে, চা রেডি করতে বলেছিলাম। সাবাস, ভালোই উন্নতি হয়েছে বুদ্ধির। এখন শোন, 2 কাপ ঢেলে আমাকে আর তুরাগকে দে, বাকিটা তোরা ভাগ করে নিয়ে নে। আচ্ছা ভাই। প্রান্ত 2 কাপ চা নিয়ে এসে একটা চেয়ার টেনে তুরাগের পাশে বসলো। তুরাগের সামনে চায়ের কাপ ধরলো।
কিন্তু তুরাগ চায়ের কাপ নিল না। সে বাহিরের এসব কিছু দেখছে না, কি চিন্তায় যেন মগ্ন। প্রান্ত চায়ের কাপটা নিচে রেখে তুরাগের কাঁধে ধাক্কা দিল। কাঁধে ধাক্কা লাগতেই ধরফর করে ওঠে, এদিক ওদিক তাকালো তুরাগ। তারপর সামনে প্রান্তকে দেখে চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো। আরে ভাই, এভাবে তাকাচ্ছিস কেন? আমি কিছু করি নাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই ডাক দিছি, নয়তো দিতাম না। তুরাগ আর কথা না বাড়িয়ে চায়ের কাপটা হাতে নেয়। চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রান্ত জিজ্ঞেস করে, তুরাগ, একটা প্রশ্ন করব? যে কয়টা মন চায় কর, তবে চা শেষ হওয়ার আগেই প্রশ্ন শেষ করবি। হুম, আচ্ছা ভাই, তোর হয়েছে কি আমাকে একটু বলবি? আমার আবার কি হবে? কিছু তো একটা হয়েছে। আসার পর থেকে দেখছি কেমন অন্যমনস্ক হয়ে আছিস, কিছু একটা ভাবছিস। কি ভাবছিস সেটাই জানতে চাচ্ছি। লুকানোর চেষ্টা করে লাভ নাই, আমি তোকে খুব ভালো করেই বুঝতে পারি, তাই অন্তত আমার কাছে লুকোস না। তুরাগ আরেকবার চুমুক দেয় চায়ের কাপে, তারপর চোখ বন্ধ করে নেয়। একটা জোরে নিঃশ্বাস ফেলে বলে, জানিস প্রান্ত, সেই চোখ জোড়া না আমি আবার দেখেছি। একদম অবিকল সেই চোখ জোড়া। সেই চোখ মানে? তোর মনে নেই? 3 বছর আগে ঢাকার বাহিরে একটা কলেজে কনসার্টে গিয়েছিলাম। সেখানে দর্শক সারিতে বসা সেই মায়াবী চোখ জোড়া মনে হলো আমি আবার দেখেছি। শুধু একবার না, অনেকবার। আমি যে কয়বার তার সামনে গিয়েছি সেই কয়বার আমি তার চোখের দিকে তাকিয়েছি। অবিকল সেই চোখ জোড়া মনে হচ্ছে আমার সামনে। তুরাগের কথা শুনে প্রান্ত বসা থেকে দাঁড়িয়ে গেল, তারপর একটু জোরেই বলল। কি? প্রান্তর এভাবে রিয়্যাক্ট করায় তুরাগ আবারও চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে রইল। সেটা দেখে প্রান্তর সাথে সাথে আবার চেয়ারে বসলো। এভাবে দাঁড়ালি কেন? তো কি করব? যে নিউজ তুই শোনালি ভাই, সেই নিউজ আমাকে বসা থেকে দাঁড় করিয়ে দিয়েছে। কি বলছিস ভাই তুই? সেটা কিভাবে সম্ভব? সম্ভব বলেই বলেছি। মেয়েটা আমাদের বাসায় এসেছে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না কেউ। বাসায় কারো কাছে জিজ্ঞেসও করতে পারছি না। তবে আমার মনে হচ্ছে আমি ওকে খুব ভালোভাবে চিনি। এখন মনে করতে পারছি না কেউ। তবে আমার মনে হচ্ছে সে আমার মামার একটা মেয়ে ছিল। এটাই সে। অনেক বছর গ্রামে না যাওয়ায় ঠিক চিনতে পারছি না, তবে অনুমান করছি। কিন্তু সেই চোখ অবিকল কেমনে ভাই? আই ডোন্ট নো, বাট আমি অনেকবার দেখেছি। তুই আগে দেখ মেয়েটাকে। হুম। আজও সব কাজ গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে তুরাগদের। বাইকটা রেখে আজ প্রান্তের বাইকে করে এসেছে তুরাগ। প্রান্ত ওকে বাসার সামনে নামিয়ে দিয়ে এসে চলে গেছে। তুরাগ তো বাসার ভিতর ঢুকছিল আর ভাবছিল আজও বুঝি বেলকনি টপকে ঢুকতে হবে। কিন্তু বাসার সামনাসামনি এসে আজও সেই দৃশ্য। ড্রয়িং রুমের লাইট এখনো অন করা, যদিও অন্য সব রুমের লাইট অফ, শুধু ড্রয়িং রুমের লাইট অন করা। তুরাগ মনে মনে কিছুটা খুশিও হয়। যাক, আজ তাহলে কষ্ট করে বেলকনি টপকাতে হবে না। মেইন ডোরও লক করা না, খোলাই আছে। তুরাগ মেইন ডোর দিয়েই বাসার ভেতর প্রবেশ করে। ড্রয়িং রুমে প্রবেশ করে আগে নজর বোলায় সোফার দিকে, না সেখানে কেউ নেই। এরপর নজর যায় দোতলায় ওঠার সিঁড়ির দিকে। সেখানেই বসে আছে তরু, হাতে একটা বই। দেখে মনে হচ্ছে ইন্টারের বোটানি বই। তুরাগ মনে মনে বলল, এই তো দেখি পিচ্ছি মেয়ে। এই মেয়ে এখনো জেগে এখানে বসে আছে কেন? তুরাগ দরজায় হাত রেখেই বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন। তার পুরো নজর এতক্ষণ সামনে বসে থাকা রমণীর দিকে নিস্তব্ধ ছিল। রমণীর দৃষ্টি তার বইয়ের ভাঁজে। এক মনে কিছু একটা পড়ছে, কি পড়ছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। দূর থেকে শুধু তীর তীর করে কাপা ঠোঁট যুগল দেখা যাচ্ছে। সেদিকে এক নজর তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল তুরাগ। এই মেয়ের দিকে আর তাকাবে না ঠিক করলো। মেয়েটা মনে জাদু জানে, নয়তো তুরাগের নজর ঘুরে ফিরে বারবার কেন ওর দিকেই পড়বে। তুরাগ হেঁটে ভিতরের দিকে ঢোকে। এতক্ষণে তরুণ নজর পড়ে যায় যে তুরাগ বাসায় এসেছে। সেই কখন থেকে বসে থাকতে থাকতে চোখ লেগে আসছিল, তাই তো বই নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করছে যাতে ঘুমকে একটু তাড়ানো যায়। তুরাগ তরুকে পাত্তা না দিয়ে তরুর পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে নেয়। তরু তড়িঘড়ি করে তুরাগের সামনে দুই হাত দুদিকে পাখির ডানার মতো মেলে দিয়ে দাঁড়ায়। থেমে যায় তুরাগ। তরু তুরাগের থেকে বেশ খানিকটা শর্ট, এজন্য তরুকে ঘাড় বাঁকা করেই তুরাগের দিকে তাকাতে হয়। তরু ঘাড় বাঁকা করে তাকিয়ে দেখে তুরাগও মাথাটা একটু নিচু করে তরুর দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ে যায় দুজনের।
তুরাগ এক ভ্রু উঁচু করে কিছু একটা ইশারা করে। তরু বুঝতে পারে যে ওর এভাবে দাঁড়ানোর কারণ জানতে চাইছে তুরাগ, কিন্তু প্রথমেই জবাব না দিয়ে তরু আবার উল্টো জিজ্ঞেস করে। কি বললে? এইভাবে কাকতাড়ুয়া হয়ে এর সামনে দাঁড়িয়ে আছো কেন? আপনাকে উপরে যেতে দিব না তাই। আরে আজব, আমার বাসায় এসে আমার উপরেই জোর খাটাচ্ছ। সরো সামনে থেকে। না, সরব না। এটা আপনার বাসা হলে এটা আমার ফুপিরও বাসা। আমি অবশ্যই এখানে জোর খাটাতে পারি। আর আমি এতক্ষণ আপনার জন্য বসেছিলাম, আপনি আসলে একসাথে খাবো তাই। আপনাদের বাসায় এসেছি, বাসার সবাই না খেলে আমি আগে আগে খেয়ে নিই কিভাবে বলুন তো? বিষয়টা ভালো দেখায় না। এটা আমার ফুপির বাসা কথাটা তুরাগের মাথায় বাড়ি খেলো কয়েকবার। তার মানে ও যেটা ভাবছে সেটাই। সেই ছোট্ট পিচ্চি তরু এখন এত বড় হয়ে গেছে, কিন্তু মেয়েটা ওদের বাসায় এসে হুট করেই ওর খাবার নিয়ে খবরদারি করতেছে কেন? তুরাগ এই মুহূর্তে কথা ঘোরাতে তরুকে উদ্দেশ্য করে বলল, ও, তুমি তাহলে ইন্সপেক্টর নুরুল ইসলামের আদরের দুলালি? কথাটা বেশ গায়ে লাগলো তরুর। এমন কথা বলার কি আছে? একটু ভালোভাবেও তো বলা যায় নাকি? আজ তো খাটাস একটা। কিন্তু এর উত্তরে তরুর কি বলা উচিত খুঁজে পেল না, তাই বলল, দেখুন তুরাগ ভাই, উনি আপনার মামা হন। এইভাবে না বলে একটু ভালোভাবেও বলা যেত। কি বললে? মামা? আমার কোনো মামা নেই। আমার পর থেকে সরো মেয়ে। এতক্ষণ যাবৎ কিছু বলছি না বলে বড্ড সাহস দেখাচ্ছ তুমি। তুমি বোধ হয় জানো না আমার ইচ্ছের উপরে কারো ইচ্ছে খাটে না। তরু মনে মনে বিড়বিড় করে বলল, বাবা মাকে কষ্ট দিয়ে সে আবার এখন বড় বড় কথা বলে যে তার ইচ্ছের উপরে কারোর কথা খাটে না। আমিও দেখব কতদিন এই ভাব থাকে। আমাকে গালি দেওয়া শেষ হলে সরে দাঁড়াও, নয়তো কোলে তুলে সামনে থেকে সরাবো। আপনি আমাকে তুলতে পারবেন নাকি? আমি অনেক হ্যাভি। তুরাগ তরুর পা থেকে মাথা অবধি একবার স্ক্যান করলো, তারপর হো হো করে হেসে উঠল। উফ, হাসতেছেন কেন আপনি? হাসবো না? আমার সামনে জলজ্যান্ত 50 কিলোর আলুর বস্তা দাঁড়িয়ে আছে যে কিনা নিজেকে হেভি মনে করে। এরকম চুনোপুটি আমি এক হাতে তুলে আছাড় মারতে পারি। তুমি দাঁড়াও, আমি দেখাচ্ছি। তুরাগ সত্যি সত্যি নিচু হয়, আর তরু ভাবে তুরাগ হয়তো সত্যি সত্যি ওকে তুলবে, তাই লাফ দিয়ে সামনে থেকে সরে দাঁড়ায়। তুরাগ তরুর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে উপরের দিকে হাঁটা ধরে। তরু পুরো বোকা বনে যায়। ওকে সামনে থেকে সরানোর ট্রিক ছিল এটা, তাও ও বুঝতেই পারলো না। নিজের মাথায় নিজেই গাঁটটা মারে। আর তুরাগ কেবলা মার্কা দাঁতগুলো বের করে তরুর দিকে তাকিয়ে উপরে উঠছে। তুরাগ ভাই, এই ক্লোজ আপের অ্যাড দেয়া বন্ধ করেন তো। তরুর কথা শুনে তুরাগের হাসি অটোমেটিক অফ হয়ে যায়। মনে মনে বলে, কি বললো মেয়েটা? ও এতক্ষণ ক্লোজ আপের অ্যাড দিচ্ছিল? ভালোই তো কথা জানে। দেখে তো মনে হচ্ছিল একদম ভদ্রের গোডাউন। তুরাগকে উপরে আসতে দেখে সেখান থেকে সরে দাঁড়ায় নূরনাহার। এতক্ষণ উপর থেকে যে আরও এক জোড়া চোখ ওদের পর্যবেক্ষণ করে যাচ্ছিল, এটা তরু তুরাগ কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। তুরাগকে উপরে আসতে দেখেই তিনি সরে দাঁড়ালেন সেখান থেকে। নুরুল ইসলামদের মিশন এবারেও ফেল করেছে। রাগে নিজের মাথার চুল নিজেই টেনে ধরল নুরুল ইসলাম। তিনি আশাবাদী ছিলেন এবারে হয়তো একটা কিছু হবে, কিন্তু তার হলো কই। এই একটা কেস তার মাথা খারাপ করে দিল। এই কেসটা নিয়ে কত গবেষণা চলল, কিন্তু মেন মাথাকে সেটাই তো এতদিন খুঁজে পাচ্ছিল না। আসিফের দুঃসাহসিকতায় কিছুটা ইনফরমেশন পাওয়ার আশায় আলো দেখছিল তারা, কিন্তু আবার ধরতে ব্যর্থ। তবে আসিফ যে কথা বলেছে সেগুলো একদম ফেল দেওয়ার নয়, কেননা আসিফ জায়গাটার বর্ণনা যেভাবে দিয়েছিল জায়গাটা পুরোপুরি সেরকম। এখানে কিছুক্ষণ আগেও যে মানুষ ছিল সেটা বেশ বোঝা যাচ্ছে। তবে পুলিশ ফোর্স আসার আগেই এখান থেকে সব কিছু সরিয়ে ফেলা হয়েছে। আসিফের সাহসিকতায় এই ডেরার সন্ধান পেলেও তাদের নতুন ডেরা সম্পর্কে কোনো ইনফরমেশনই তো নেই। মাথার চুল দুহাতে আঁকড়ে একটা টুলে বসে পড়েছে নুরুল ইসলাম। এমন সময় মিলন সাহেব দৌড়ে আসলেন। এসে নুরুল ইসলামের সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলেন তিনি। কি ব্যাপার মিলন, কিছু পেলো? স্যার, চারিদিকটা খুঁজে দেখেছি, কোথাও কিছু নেই। কিন্তু এখানে ছিল, আমি নিশ্চিত। এখানের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেকজন লোক ছিল। জি স্যার, আপনি ঠিক বলেছেন। নুরুল ইসলাম এই মিশন ডক্টর আবির আহমেদের কথাটা তিনি এখনো পুরোপুরি চেপে গিয়েছেন।
ডক্টর আবির আহমেদ দেশের একজন নামকরা ডাক্তার। এভাবে কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র আসিফের কথার ভিত্তিতে তার দিকে আঙুল তোলার কোনো মানে হয় না। তার উপর তিনি এখনও শিওর না যে আসিফ ডক্টর আবির আহমেদ এর ব্যাপারটা সত্যিই বলছে কিনা, নাকি আসিফ নিজ ইচ্ছাতে অপরাধ করে অপরাধীর ট্যাগ থেকে বেঁচে যেতে আবির আহমেদের নাম ব্যবহার করেছে, সেটারও কোনো প্রুফ তো নুরুল ইসলামের কাছে নেই। তার জন্য এখন আগে প্রমাণ জোগাড় করা জরুরি। নুরুল ইসলাম ঠিক করেন এবার আগে তিনি সোর্স লাগাবেন ডক্টর আবির আহমেদের পেছনে। 24 ঘন্টা তাকে নজরবন্দি রাখলে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। নুরুল ইসলাম সবাইকে আদেশ করে এখন এই জায়গা ত্যাগ করার জন্য। এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। এই কেসটা এত সহজে সলভ হওয়ার নয়। লোকগুলো ভীষণ ধূর্ত, তাদের ধরা এতটা সহজ নয়। নুরুল ইসলামকে ফোর্স নিয়ে বেরিয়ে যেতে দেখে আড়াল থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল একজন। এখানে পুলিশ আসবে সেই ব্যাপারটা কোনো ইনফরমেশনই তারা পায়নি। তবে রবিন যখন জানিয়েছিল যে তাদের মধ্যে থেকে রাফিন মিসিং, তখন তো তারা ভেবেছিল রাফিন হয়তো পালিয়ে গিয়েছে। তাই রাফিনের বাড়িতে খোঁজ লাগাই, কিন্তু দেখে রাফিন সেখানে নেই। তারপর যেখানে আসিফকে আটকে রাখা হয়েছিল সেখানে রাফিনকে ওরকম বিধ্বস্ত অবস্থায় দেখে তাদের বুঝতে বাকি ছিল না তারা তাদের গুটি ভুল জায়গায় চেলে ফেলেছে। এতক্ষণে আসিফ নিশ্চয়ই পুলিশকে জানিয়েছে এখানে পুলিশ অ্যাটাক হতে পারে, অনুমান করেই তড়িঘড়ি করে সবটা সরিয়ে ফেলেছিল, নয়তো এতক্ষণে সবাইকে জেলে থাকতে হতো। এরপর তৎক্ষণাৎ ফোনটা বের করে কাউকে ফোন লাগাই। বস, পুলিশ চলে গেছে। ফোনের অপর পাশে থাকা লোকটা একটা রহস্যমূলক হাসি দেয়। তারপর তিনি ফোনেই বলেন, আজকেও ঠিক সেমভাবে সেম জায়গায় তরুকে দেখে দাঁড়িয়ে পড়ল তুরাগ। এই মেয়েটা এমন করছে কেন? কি চায় ও? ওর খাওয়া না খাওয়া নিয়ে এই মেয়েটার এত মাথা ব্যথা কেন? যা হয় হোক, আজ আর কথাই বলবে না এই মেয়ের সাথে। পথ আটকালে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। এই মেয়েকে তো মোটেই মাথায় তোলা যাবে না। এমনিতেই নিজে নিজে অধিকার খাটাতে আসে, তাও আবার তুরাগ সাইয়েদের ওপর। ভাবা যায়? তুরাগ পায়ের গতি বাড়িয়ে হাঁটা শুরু করলো। আজ সামনে দাঁড়ালে সরিয়ে চলে যাবে। তুরাগ তরুর সামনে এসে দাঁড়ালো। না, তরুর কোনো নড়চড় নেই, ভাবলেসিনভাবে বসে আছে। তুরাগ ভেবেছিল আজকেও হয়তো ওর পথ আটকে দাঁড়াবে, কিন্তু তরু ঘুরেও তাকালো না সেদিকে। রাত তখন প্রায় 1টা বাজে। তুরাগের আর সেদে সেদে কোনো কথা জিজ্ঞেস করতে মন চাইল না, তাই তরুর পাশ কাটিয়ে উঠে গেল উপরে। তরু তখনও বাইরের দিকে এক মনে তাকিয়ে আছে। তুরাগও আর পিছু না তাকিয়ে উপরে উঠে গেল। রুমে এসে একদম অগোছালো মানুষের ন্যায় ধপাস করে পড়ল বিছানার মধ্যে। ফ্রেশ তো হলোই না, এমনকি বাহির থেকে পড়ে আসা মোজাটাও খোলেনি। সেই ড্রেসেই শুয়ে পড়ল, পা দুটো বাহিরের দিকে ঝুলিয়ে দিয়ে। তরু উঠে নিজের রুমে গিয়ে বইটা রেখে আসলো। এরপর পা বাড়ালো তুরাগের রুমের উদ্দেশ্যে। তুরাগের রুমের সামনে এসে দেখতে পেল রুমের দরজা লাগানো। তরু বাহির থেকে তুরাগ ভাই বলে বেশ কয়েকবার ডাক দিল, কিন্তু ভেতর থেকে কোনো রিপ্লাই এলো না। তুরাগ কি এর মধ্যে ঘুমিয়ে পড়েছে? ধ্যাত, একটা মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে কিভাবে পড়ে? হয়তো ইচ্ছে করে জবাব দিচ্ছে না। তরু দেখতে চাইলো তুরাগ কি করছে। নুরনাহারের কাছে শুনছিল তুরাগ রুমের দরজা ভেতর থেকে কখনো লক করে না। তরুর মনে হলো আজও হয়তো লক করেনি। দেখার জন্য দরজা ধাক্কা দিতেই খুলে গেল। দরজা একটুখানি ফাঁকা করে মাথা ঢুকিয়ে দেখার চেষ্টা করলো তুরাগ কি করছে। দেখলো তুরাগ যে ড্রেসে এসেছিল সেটা পরেই শুয়ে আছে। ডান হাতটা মাথার ওপর দিয়ে রেখেছে, হয়তো মাথা ব্যথা করছে। তরু মাথা ভেতরে দিয়েই আবার ডাকলো, তুরাগ ভাই আপনি জেগে আছেন আমি জানি, কথা বলছেন না কেন তাহলে? কোনো সাড়া শব্দ না পেয়ে দুষ্টু বুদ্ধি আসে তরুর মাথায়। এরপর নাম ধরে ডাকে, তুরাগ, তুরাগ ওঠ, তোর জন্য এতক্ষণ অপেক্ষা করে আছি আর তুই ঘুমিয়ে গেলি। তুরাগ ওঠ। চোখ বন্ধ অবস্থায় নাক চোখ কুঁচকে ফেলে তুরাগ। এতক্ষণ ধরে চোখ বন্ধ করে পড়েছিল, ভেবেছিল মেয়েটা হয়তো চলে যাবে। এখন দেখো কি সাহসটাই দেখাচ্ছে। মন চাচ্ছে এখন গিয়ে ঠাটিয়ে 2টা চড় মারি, কিন্তু শুধু শুধু এই মেয়ের সাথে কথা বাড়াবে না, তাই এখনো চুপ করে রইল, যেন কিছুই শুনতে পায়নি। চোখ নাক কুচকানো দেখেই তরু শিওর হয়ে গেল যে তুরাগ ঘুমায়নি। তাই এবার বুলি করতে শুরু করলো।
তুরাগের পায়ের দিকে তাকিয়ে হাত দিয়ে নাক চেপে ধরে বলতে লাগলো, ছি ছি, তুরাগ ভাই আপনি এত নোংরা, বাহির থেকে মোজাটাও খুলেননি। বাহ, ছি, কি গন্ধ। আমিও তো বলি বাড়ির এত সুন্দর পরিবেশটা এমন বিশ্রী গন্ধে ভরে গেল কেন। এখন বুঝছি, ছি ছি ছি, আমার ফুপির ছেলেটা এমন নোংরা, আমি তো জানতামই না। তুরাগ লাফ দিয়ে উঠে বসে। শরীরটা অনেক ক্লান্ত ছিল। সামনে বিছানা দেখে পা আর একটু এদিক ওদিক নড়াতে চায়নি। তাই তো এই অবস্থায় বিছানার মধ্যে শুয়ে পড়েছিল। না, আর সহ্য করা যাচ্ছে না, অতিরিক্ত করছে মেয়েটা। তুরাগ বেড থেকে নেমে আসে। তরু তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। তুরাগ এক পা দুপা করে এগিয়ে গিয়ে তরুর সামনে দাঁড়াই। তরু তখনও অনড় সেদিকে তাকিয়ে রয়েছে। তুরাগ সরাসরি তরুর চোখের দিকে তাকালো। তরুও তখন তুরাগের চোখের দিকে তাকিয়ে আছে। তুরাগ স্লো ভয়েসে তরুর কানের কাছে গিয়ে বলে, মিস তরুলতা, আপনার কি আমাকে ভয় লাগছে না? একদম কানের কাছে মুখ নিয়ে কথা বলায় তরুর সারা শরীর কেঁপে উঠল। কেমন একটা শিহরণ বয়ে গেল শরীরে। তরু সেটা বুঝতে না দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, এসব কি কথা তুরাগ ভাই, আমি আপনাকে ভয় পাবো কেন? তোমার সত্যিই ভয় লাগছে না মিস তরুলতা? না, লাগছে না। দেখুন, আপনি এভাবে সব সময় বাইরের খাবার খেলে সিক হয়ে পড়বেন। ফুপি আপনার জন্য কষ্ট পায়, কান্না করে, এগুলো আমার সহ্য হয় না। প্লিজ তুরাগ ভাই, চলেন না। আপনাদের সাথে কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমার এই রিকোয়েস্টটা রাখেন প্লিজ তুরাগ ভাই। কিন্তু এই এমন কেন? হার্টলেস, মনে হচ্ছে কোনো অনুভূতি নেই, নিজে যা বলে যাচ্ছে তাই। তুরাগ সরে আসে তরুর সামনে থেকে। এরপর হুট করে তরুর হাতের কোনোই বরাবর চেপে ধরে। এমন ভাব ধরেছে মনে হচ্ছে নখ বসে যাচ্ছে। উফ, হাতে এত বড় বড় নখ, রাক্ষসের মতো নখ। ব্যথায় তরুর চোখ দিয়ে পানি বেরিয়ে আসার উপক্রম। তাও দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। তুরাগ হাতের কোনোই চেপে রেখেই এক প্রকার টানতে টানতে দরজার সামনে নিয়ে এলো তরুকে। দরজার বাহিরে বের করে হাত ছেড়ে দিল। এমনিতেই শরীর ক্লান্ত, তার এত ড্রামা দেখতে দেখতে তুরাগের মেজাজ চটে গেছে। বাহিরে তরুকে দাঁড় করিয়ে মুখে যা আসলো তাই বলতে গেল। কিছুটা এমন, এই মেয়ে, তুমি এত ছ্যাঁচড়া কেন? এতবার না করার পরেও এখনো এখানে দাঁড়িয়ে আছো। তোমার কি কোনো মান সম্মান নেই নাকি? আর এত রাতে একজন যুবক ছেলের ঘরে একটা মেয়ে যাওয়ার মানে বোঝো তুমি? নাকি তাও বোঝো না? ফিরে খাও তুমি? এই অবস্থায় যদি কেউ তোমাকে আর আমাকে দেখতো তাহলে কি হতো বিষয়টা? সে সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? আমার লাইফ, আমার ইচ্ছে, কে কষ্ট পেলো সেটা আমার দেখার বিষয় না। সেদিন আমিও এমন কষ্ট পেয়েছিলাম, কই সেদিন তো দেখার কেউ ছিল না। এখন কোথা থেকে এসেছো তুমি? আমি জাস্ট বিরক্ত এখন। তোমার যদি লজ্জা থাকে ফার্দার আমার সামনে আর আসবে না। এতটুকু বলে তরুর মুখের ওপর দরজা বন্ধ করে দেয় তুরাগ। এতক্ষণ কথাগুলো শুনে তরুর কান ঝা ঝা করতে থাকে। তরুর আপনজনরা কখনো ওর সাথে এমন ব্যবহার করেনি। সেদিন বিয়ে ভাঙার পরেও সবাই চেষ্টা করেছে বাহিরের মানুষের কথা যেন ওর কানে না আসে। তুরাগকে তো তরু পর ভাবেনি, আপন ভেবেই একটু অধিকার খাটিয়েছিল। তাই বলে এভাবে অপমান করবে? কথাগুলো বেশ গায়ে লাগে তরুর। কান্নারা দলা পাকিয়ে আসে। সেখান থেকে দৌড়ে চলে যায় তরু। তুরাগ এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল। তরুর দৌড়ে যাওয়ার শব্দ কানে আসতেই সেখান থেকে সরে আসে। এরপর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় মিনিট 30-এর মতো লাগিয়ে ফ্রেশ হয়। একবারে শাওয়ার নিয়েই বেরিয়েছে। মাথা ব্যথা কমার নাম নেই। তবে মাথা ব্যথার জন্য কোনো পেইন কিলার নেই না তুরাগ। ঘুমালে এমনিতে ঠিক হয়ে যায়। তাই আলমারি থেকে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে পরে টাওয়ালটা শুকাতে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ আগে কি হয়েছে সেটা প্রায় তুরাগের মাথা থেকে বেরিয়ে গিয়েছে। চোখ বন্ধ করে চেষ্টা করতে থাকে ঘুমানোর। চোখ বন্ধ করে থাকতে থাকতে চোখে প্রায় ঘুম ঘুম ভাব চলে এসেছিল। হঠাৎ কারো ফোঁপানোর শব্দে কর্ণকুহর যেতেই ঘুম ঘুম ভাবটা কেটে যায়। প্রথমে বোঝার চেষ্টা করে এত রাতে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে। এরপর একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে হতেই লাফ দিয়ে বেড থেকে নামে তুরাগ। ও যা সন্দেহ করেছে সেটা সত্যি কিনা পরখ করতেই রুম থেকে বেরিয়ে আসে। দোতলা থেকেই নজর দেয় ডাইনিং এর দিকে। সেখানে কম পাওয়ারের একটা লাইট জ্বলতেছে। সেই আবসা আলোয় কত অবয়ব দেখা যাচ্ছে ডাইনিংয়ে। তুরাগ আর একটু সামনে আগাই। দেখতে পাই কেউ টেবিলের সাথে মাথা ঠেকিয়ে মাথা নিচু করে বসে আছে। চুলের খোপাটা খুলে কোমর অবধি লম্বা চুলগুলো ছাড়িয়ে আছে।
ফোপানোর শব্দটা সেখান থেকে আসছে। তুরাগের আবার মনে হয় ও একটু বেশি বলে ফেলেছে হয়তো। তুরাগ নিচে নেমে আসে, আস্তে আস্তে তরুর পেছনে এসে দাঁড়ায়। পেছন থেকেই মাথায় হাত রাখে। হঠাৎ করে মাথায় কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে তরু। মাথা উঠিয়ে পেছন ঘুরে তাকায় তরু। পেছনে তুরাগকে দেখে মাথাটা সরিয়ে নেয়। তুরাগের নজর যায় তরুর চোখের দিকে। কান্না করতে করতে চোখগুলো একদম রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখের ভেজা পাপড়িগুলো দেখতে বুকের ভেতরে কেমন একটা দ্রিম দ্রিম করতে থাকে। এই চোখগুলোই যেন তুরাগকে দুর্বল করতে সক্ষম। সামনে থাকা একটা চেয়ার টেনে তুরাগ বসে। এতক্ষণ কান্না করার ফলে হিসকি উঠে গেছে তরু। হিসকি থামানোর চেষ্টা করে যাচ্ছে তরু, কিন্তু সে ব্যর্থ। তুরাগ তরুর দিকে কিছু সময় অপলকে তাকিয়ে থাকে। তরুকে দেখতে এখন মনে হচ্ছে সামনে একটা বডি বল বসে আছে। তুরাগ বলে, তরু, আমি খেতে এসেছি, খাবার রেডি করো কুইক। এতক্ষণ মাথা নিচু করে বসেছিল তরু। তুরাগের কথায় মাথা তুলে তাকাই। এভাবে তাকিয়ে আছো কেন? খাবো, খাবার দাও। আপনি সত্যিই খাবেন? তো আমি কি তোমাকে মিথ্যা বলছি? তরু উঠে তুরাগের জন্য খাবার বেড়ে দেয়। তুরাগ জিজ্ঞেস করে, তুমি খেয়েছো? তরু মাথা নেড়ে না বোঝায়। তুরাগ উঠে নিজে তরুকে খাবার বেড়ে দেয়। এরপর দুজনেই শব্দহীনভাবে খেতে থাকে। হঠাৎ করে তুরাগ বলে ওঠে, আমার সামনে এভাবে কাঁদবেন না মিস তরুলতা, সেটা আমার সহ্য হয় না। তরু কথা না বলে নিচের দিকে তাকিয়ে খেতে থাকে। মনে মনে ভীষণ খুশি তরু। এতদিন যে কাজটা কেউ করতে পারলো না, সেই কাজটা এই কান্নার কারণেই সফল হয়েছে। আবার বলছে কাঁদবেন না। বললেই হলো। তুরাগ খেয়ে নিজের রুমে চলে যায়। তরু সবটা গুছিয়ে রেখে এরপর রুমে যায়। সকালবেলা নাস্তার টেবিলে তুরাগকে দেখে সবার মনে হলো আকাশ থেকে পড়েছে। তুরাগের বাবা তায়েব সাইয়েদি তো নিজের খাওয়া বাদ দিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। শুধুমাত্র তরু নিচের দিকে মাথা করে খেয়ে যাচ্ছে। তখনই নূরনাহার বলে ওঠে, নাস্তা শেষ করে আমার রুমে এসো তরু, কথা আছে তোমার সাথে। নূরনাহারের কথা শুনে তুরাগ আর তরু একসাথে নূরনাহারের দিকে তাকাই। ওদের মনে হচ্ছে কাল রাতের ঘটনা হয়তো তিনি দেখছে। তরুকে রুমে ডেকে নূরনাহার তখনই সেখানে চলে গিয়েছে। তুরাগের বাবার এখন এ বিষয়ে কোনো মন নেই। তিনি তাড়ায় আছেন, তার অফিসে লেট হয়ে যাচ্ছে। তিনি নিচের দিকে তাকিয়ে এক মনে খেয়ে যাচ্ছেন। তবে তিনি মনে মনে ভীষণ খুশি। আজ কতগুলো দিন পর ছেলে সকালবেলা নাস্তার টেবিলে এসেছে। তবে তিনি তার খুশি প্রকাশে অনিচ্ছুক। এজন্যই মূলত মাথা নিচু করে খাচ্ছেন। তিনি ছেলেকে ভালোবাসেন কিন্তু প্রকাশ করেন না। সবসময় একটা শাসনের মধ্যে বড় করেছেন। তারপরেও তার ছেলেটা বিগড়েছে, নিজের ইচ্ছে মতো সব কাজ করে। এজন্যই তায়েব সাইয়ে দিয়ে কথা বলা বন্ধ করেছেন ছেলের সাথে। এদিকে তরুর খাওয়া এক প্রকার অফ হয়ে গেছে। তুরাগ একটু একটু করে খাবার মুখে তুলছে আর চারিপাশের পরিবেশটা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তরুর খাবার নিয়ে নাড়াচাড়া করা চোখ এড়ায়নি তুরাগের, তাই বলেই ফেলল, কি হলো মিস তরুলতা, এভাবে খাবার নাড়াচাড়া করছেন কেন? খেয়ে উঠুন তাড়াতাড়ি। মিস তরুলতা ডাক শুনে ফট করে খাবার রেখে মাথা তুলে তাকালেন তায়েব সাইদ। আর ছেলেটা অদ্ভুত। মানুষ বড় নামকে ছোট করে ডাকে, আর তার ছেলে নাম টেনে বড় করছে। তবে কথা সেটা নয়, কথা হলো এদের দুজনের মধ্যে ভাব হলো কখন। এরা তো ভালোভাবে একে অপরকে চিনতও না। তায়েব সাহেব একবার ছেলের মুখের দিকে তাকাচ্ছে তো একবার তরুর মুখের দিকে তাকাচ্ছে। বাপ ছেলের এমন তাকানো দেখে খাবার আর গলা দিয়ে মোটেও নামলো না তরুর। খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। তায়েব সাহেব জিজ্ঞেস করলো, কি হলো মামনি, উঠলে কেন তুমি? খেয়ে নাও। না আঙ্কেল, আমার আর খেতে মন চাচ্ছে না। আমি দেখি ফুপি কেন ডাকছে। আর কাউকে কিছু বলতে না দিয়ে তরু সেখান থেকে চলে আসে। তায়েব এখনো সেদিকে তাকিয়ে আছে। অন্য মানুষ খেলো নাকি খেলো না সেদিকে নজর না দিয়ে নিজের খাওয়ার দিকে মন দেন, দেরি হয়ে যাচ্ছে।